নমস্কার, আমি সঞ্জয়। আপনারা দেখছেন এসএস মিডিয়া। এই মুহূর্তে অন্যান্য বড় খবরের পাশাপাশি ভারত পাকিস্তান সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি, আন্তর্জাতিক পলিসি, অ্যাপেলের প্রতি হুমকি, স্যামসাংকে চোখ রাঙানো ইত্যাদি বিভিন্ন যেমন বড় বড় ঘটনা আছে। ভারতবর্ষের প্রতিনিধি দল গোটা বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন বিষয় তুলে ধরছেন। কেন অপারেশন সিঁদুর করতে হয়েছিল, কোন পরিস্থিতিতে ভারত প্রতিরোধ গড়ে তুলেছে, এই বিষয়ে গোটা বিশ্বকে ভারতের প্রতিনিধি দল যেমন জানাচ্ছেন। এই সমস্ত নিউজের পাশাপাশি আর একটা নিউজ যেটা সবাইকে খুব নাড়া দিয়েছে, সেই নিউজটা হচ্ছে জ্যোতি রানী মালহোত্রা। জ্যোতি রানী মালহোত্রা বা জ্যোতি মালহোত্রা বলাই যেতে পারে, মালহোত্রা বলাই যেতে পারে। যেটা জানাচ্ছে হরিয়ানার হিসারের বাসিন্দা হচ্ছে জ্যোতি, এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা খুব বেশি না হলেও তার যে বিলাসবহুল জীবন এবং তার বিভিন্ন জায়গায় ঘুরে যে বাহারি পোশাক, যে উচ্চ ব্যয়বহুল জীবন, তা কিন্তু প্রশ্নের মধ্যে এসে পড়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় যে তদন্ত যত এগোচ্ছে, জ্যোতিকে নিয়ে যত তদন্ত এগোচ্ছে, অর্থাৎ জ্যোতি অ্যারেস্ট হওয়ার পর বিভিন্ন যে বিষয়, বিভিন্ন ঘটনা, পাকিস্তান যোগ, আইএসআই জায়গায় গিয়ে আইএসআইয়ের ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয় ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই যত তদন্ত এগোচ্ছে ততই যেন জ্যোতি একটা রহস্যময় চরিত্র হয়ে উঠছে। এবং যারা গোয়েন্দারা যারা জ্যোতিকে নিয়ে তদন্ত করছেন, তদন্তকারী অফিসাররা প্রত্যেক দিনই নতুন নতুন একটি একটি করে বিষয় উদ্ঘাটন করছে, যেগুলো আপনারা অনেকেই শুনেছেন এবং নতুন কিছু তথ্য বারবার উঠে আসছে, এখনও উঠছে। তো যাই হোক, যেটা বিষয় যে জ্যোতি সম্পর্কে যদি কিছু নতুন বিষয় আপনাদেরকে আমরা শেয়ার করতে পারি, কারণ এই মুহূর্তে জ্যোতি একটা খুবই উল্লেখযোগ্য নাম এবং যে কোনো নিউজকে ব্রেক করে জ্যোতির নিউজ কিন্তু অনেক বেশি মানুষ ভিউ করছেন এবং জ্যোতির বিষয়টা সবাই জানতে চাইছে। মানে আমাদের কাছেও জ্যোতি এখন একটা বেশ রহস্যের বিষয়। তো যাই হোক, যেটা বিষয় যেটা তার বাবার কাছ থেকে জানা যাচ্ছে, যে জ্যোতির বাবা জানাচ্ছে যে জ্যোতি যে পাকিস্তানে ঘুরতে গেছিল সেটা বাবার জানা ছিল না, তিনি অবগত ছিলেন না। তিনি জ্যোতি বলে গেছিল যে দিল্লি যাচ্ছি বলে পাকিস্তান ঘুরতে গিয়েছিল মেয়ে। পাক যোগ নিয়ে এখনও অন্ধকারে গুপ্তচর জ্যোতির বাবা, জ্যোতির বাবা সম্প্রতি জানা গিয়েছে, জ্যোতির বাবা সম্প্রতি জানিয়েছেন যে হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি অন্তত দুবার পাকিস্তানে গেছিল। তাহলে যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে জ্যোতির বাবা যেটা জানাচ্ছেন যে জ্যোতি পাকিস্তানে যাচ্ছি বলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তিনি যেটা করেছেন যে দিল্লি ঘুরতে যাচ্ছি বলে তিনি পাকিস্তানে গেছিলেন। এখনও যা হিসেব পাওয়া যাচ্ছে তাতে দুবারেরও বেশি সময় তিনি পাকিস্তানে গিয়েছিলেন, যেটা দেখা যাচ্ছে। এবং তার পরিবার বলছে অন্য কথা। জ্যোতির বাবা হরিশ মালহোত্রার দাবি পাকিস্তান ভ্রমণ সম্পর্কে তার কিছুই জানতেন না এবং মেয়ে যে ইউটিউবারে যে ভিডিও বানানোর জন্য সুপরিচিত ছিলেন সেসবও তার জানা ছিল না বলেই তার দাবি, অর্থাৎ হরিশের দাবি। অদ্ভুত একটা বিষয় উঠে আসছে। জ্যোতি যেটা বলছিলাম আপনাদের, যে জ্যোতি দুবারেরও বেশি পাকিস্তানে গেছে। তো পাকিস্তানের যাওয়ার ব্যাপারে জ্যোতির বাবা হরিশ জানিয়েছেন যে মেয়ে যে পাকিস্তানে গেছে এই ব্যাপারটা তার জানা ছিল না। এমনকি জ্যোতি যে ইউটিউবে বিভিন্ন ভিডিও বানায় সেই সম্পর্কেও ব্যাপারেও, সেই সম্পর্কিত বিষয়েও যে ইউটিউবে যে ভিডিও বানানোর জন্য সে সুপরিচিত ছিলেন সেসবও তার জানা ছিল না বা তিনি জানতেন না বলে তিনি জানিয়েছেন। এবং পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ, অর্থাৎ পাকিস্তান হয়ে যে জ্যোতি গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত ছিল, অভিযোগ এসছে এবং তাকে এই বিষয়ে যে গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে, সেটা পরবর্তীকালে এসছেন। কিন্তু যে তবে মেয়ের যে পাক যোগ নিয়ে এখনও অন্ধকারে জ্যোতির পরিবার।
তাহলে যে বিষয়টা তখন জানলাম যে জ্যোতির পরিবারের তরফে তার বাবা হরিশ জানিয়েছেন যে মেয়ে যে দুবার পাকিস্তানে গেছিল এই বিষয়ে তাদের কোনো তথ্য জানা ছিল না বা জানেন না। এমনকি জ্যোতি যে ইউটিউবারে বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, বিভিন্ন রং বেরঙের বিভিন্ন ভিডিও, বিভিন্ন দেশে যাচ্ছেন, কখনো চীনে যাচ্ছেন, কখনো পাকিস্তানে চলে যাচ্ছেন, কখনো পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে ভিডিও দেখা যাচ্ছে তার, পাকিস্তানে বিভিন্ন জায়গায় খাচ্ছেন, ঘুরছেন, বিলাসবহুল জীবন, রং বেরঙের জীবন, রোমাঞ্চকর জীবন। কখনো তিনি পশ্চিমবঙ্গে চলে আসছেন, কোনো একটা বিরিয়ানির দোকানে গিয়ে সেখানে খাবার খেতে গিয়ে বিভিন্ন যে আমাদের দমদম থেকে শুরু করে যে ক্যান্টনমেন্ট আছে অর্থাৎ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, সেখানকার ভিডিও তুলছেন। এমনকি বিভিন্ন স্টেশন, হাওড়া স্টেশনে কিন্তু যাতায়াত করা যায়, শিয়ালদার কোন দিকে কোন ট্রেন যায়, বিভিন্ন জায়গায় যে পশ্চিমবাংলা 3 থেকে 4 বার তার আসা, এগুলো তো আমরা জানতেই পেরেছি। কিন্তু যেটা জ্যোতির পরিবারের তরফ থেকে তার বাবা দাবি করেছেন হরিশ, যে তার মেয়ে যে এত বিখ্যাত ছিল ইউটিউবার হিসেবে তার জানা ছিল না, এবং তার মেয়ের যে পাকিস্তান যোগ রয়েছে, পাক যোগ রয়েছে, সেই বিষয়েও এখনও তারা অন্ধকারে, অর্থাৎ জ্যোতির পরিবার এই বিষয়টাকে ভেবে উঠতে পারছেন না যে তার ইউটিউবার মেয়ে এতটাই বিখ্যাত এবং তার সঙ্গে পাকিস্তানের যে যোগ সেই নিয়ে তারা কিন্তু অন্ধকারে আছে, সেটা কিন্তু তারা বলছেন। এমনকি মেয়ে যে আদপে পাকিস্তান ঘুরতে গিয়েছিলেন তাও জানতেন না বলে জ্যোতির বাবা জানিয়েছেন। বুঝুন কি কাণ্ড। মেয়ে কোথায় আছে, মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, সেই পরিবার থেকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। এবং জ্যোতির বাবা হরিশ যেটা জানাচ্ছেন যে মেয়ে যে এতবার পাকিস্তান গেছে তাদের কিন্তু জানা ছিল না। এবং জ্যোতি যে ইউটিউবার হিসেবে এতটাই পরিচিত, সমাজ মাধ্যমে যে মেয়ের অ্যাকাউন্ট থাকার কথাও তার জানা নেই, সেটা কিন্তু তিনি অলরেডি সংবাদ সংস্থাকে জানিয়েছেন। এবং পাকিস্তানের যাওয়ার ব্যাপারটা, পাকিস্তানে যে যাওয়ার ব্যাপার, সেই ব্যাপারটাও জ্যোতির বাবার কাছে জানা নেই বলে জানিয়েছেন। এবং এটা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংবাদ সংস্থাকে জ্যোতির বাবা জানিয়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এনআইএকে দেওয়া একটি সাক্ষাৎকারে জ্যোতির বাবা হরিশ মালহোত্রা দাবি করেন যে মেয়ের প্রতিবেশী দেশে ভ্রমণ সম্পর্কে তারা কিছুই জানতেন না। অর্থাৎ এনআইএকে দেওয়া যে সাক্ষাৎকার তাতে হরিশ মালহোত্রা অর্থাৎ জ্যোতির বাবা জানিয়েছেন মেয়ে যে বিভিন্ন প্রতিবেশী যাচ্ছেন, ভিডিও করছেন, ঘুরে বেড়াচ্ছেন, কি করছেন এই সংক্রান্ত ব্যাপারে তাদের কোনো কিছু জানা ছিল না। এমনকি ভিডিও বানানোর জন্য যে তিনি সুপরিচিত ছিলেন সেসবও তাদের কিছুই জানতেন না বলে এমনটা দাবি হরিশের। যেটা বলছিলাম, দেখুন যে জ্যোতির এত বিলাসবহুল জীবন, জ্যোতি কী করছে, কোন স্টেটে যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, সেই ব্যাপারে কিছুই জানতেন না বলে হরিশের পরিবার বা তার বাবা জানাচ্ছেন। এবং কার্যত বলা যায় এক কথায় অস্বীকার করছেন জ্যোতির এই সমস্ত বিষয় সম্পর্কে তারা বিন্দু বিসর্গ জানতেন না বলে কিন্তু তার বাবা জানাচ্ছেন। এবং হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি অন্তত 2 বার পাকিস্তান সফর করেছেন এবং সেটা ইতিমধ্যে তথ্য থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু হরিশ অর্থাৎ তার বাবা অন্য কথা বলছেন। তার কথায় মেয়ে আমাকে বলতো যে সে দিল্লি যাচ্ছে এবং দিল্লিতে কাজ আছে বলে সে বেরোতো এবং অনেক দিন পরে ফিরে আসতো, কিন্তু কখনোই তিনি সেগুলো জানতেন না যে কখনো পাকিস্তান, কখনো চীন বা অন্যান্য দেশে বা অন্যান্য রাজ্যে পার্শ্ববর্তী দেশগুলোতে সে ঘুরে বেড়াচ্ছে। তাকে বলতে দিল্লিতে কাজছি, বিভিন্ন কাজে যাচ্ছি, আবার ফিরে আসছি। এবং সে বিষয়ে কিছুই বলেননি যে বিভিন্ন পাকিস্তানে গেছেন, সেই বিষয়ে কিছুই বলেননি, কখনো আসেনি। এবং হরিশ জানিয়েছেন যে ভিডিওর জন্য যে পাকিস্তানে গেছিল জ্যোতি সেটা কিন্তু তিনি জানতেন না। এই যে ভিডিও বানানোর জন্য যে পাকিস্তানে গেছিলেন জ্যোতি, এটাও কিন্তু তিনি জানতেন না। সোমবার তিনি এটা বিভিন্ন মিডিয়াতে অর্থাৎ এনআইকে দেওয়া যে প্রেস ব্রিফিং তাতে বলেছেন। নিজের বয়ান বদলে তিনি বলেন যে নিজের বয়ানটাকে বদলে তিনি বলেন মেয়ের বাড়িতেই ভিডিও বানাতো, কেননা নিজের বয়ান বদলে তিনি বলেন যে মেয়ে বাড়িতে বসেই ভিডিও বানাতো এবং করোনা অতিমারির আগে জ্যোতি দিল্লিতে কাজ করত। অর্থাৎ করোনার সময় অনেকেরই যেমন কাজ গেছিল, জ্যোতিরও কাজ যায় এবং করোনার সময় জ্যোতি প্রথম অতিমারির সময় বাড়িতে বসে ভিডিও বানাতে শুরু করে বলে এটা তার বাবার দাবি। কিন্তু পরে চাকরি ছেড়ে দেওয়ায় ভিডিও বানানো কাজই শুরু করেন। তবে জ্যোতি যে পাকিস্তান যাওয়ার বিষয়ে কখনো কিছু বলেনি। তাহলে কি দাঁড়ালো?
জ্যোতিকে নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসছে। জ্যোতির বাবা যেটা দাবি যে করোনার সময় দিল্লিতে একটি চাকরি করতো জ্যোতি, পরবর্তীকালে সেই চাকরি যায় এবং করোনাকালে করোনা অতিমারিতে বাড়িতে বসেই জ্যোতি ভিডিও বানাতো এবং সেই ভিডিওগুলো একটু একটু করে জনগণ দেখতে শুরু করে এবং বাড়িতে বসে ভিডিও বানানোর পাশাপাশি কখনো যে সে দিল্লি গেছে অনেকবার সেটা বাড়ি থেকে বলে গেছে, কিন্তু পাকিস্তান বা অন্যান্য দেশে যাওয়ার বিষয়ে তারা যেমন বিন্দু বিসর্গ জানে না এবং জ্যোতি কিন্তু কখনও এই বিষয়টা বাড়িতে জানায়নি। জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ জো, এটা খুব একটা উল্লেখযোগ্য নাম। জ্যোতির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তার নাম হচ্ছে ট্রাভেল উইথ জো এবং অনুগামীর সংখ্যা যদি দেখা যায়, দিয়ে সাবস্ক্রাইবে দেখা যাচ্ছে 1,32,000-এর কাছাকাছি এবং সেখানে 450টিরও বেশি ভিডিও রয়েছে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে। কিছু ভিডিও রয়েছে তার সম্প্রতিকালে পাকিস্তান সফরের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও তাতে রয়েছে। তাহলে যেটা বলছিলাম, জ্যোতির যে চ্যানেল তার নাম হচ্ছে জ্যোতি ট্রাভেল, যেটা আপনাদের জানাচ্ছিলাম যে জ্যোতির যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নাম হচ্ছে, ইউটিউব যে চ্যানেল তার নাম হচ্ছে, জ্যোতির ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ জো, অর্থাৎ জ্যোতির এই ইউটিউব চ্যানেল এবং অনুগামী সংখ্যা বা সাবস্ক্রাইবারের সংখ্যা, অনুগামী সংখ্যা বা সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 1,32,000-এর কাছাকাছি এবং যেখানে দেখা যাচ্ছে যে 450-এরও বেশি কিছু ভিডিও রয়েছে, মানে ওই 450 থেকে 500-র ঘরের মধ্যে ভিডিও রয়েছে সেটা দেখা যাচ্ছে। কিছু ভিডিও রয়েছে তার সাম্প্রতিক যে পাকিস্তান সফরের যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে জ্যোতির সেই ভিডিও তাতে দেখা যাচ্ছে। জ্যোতির গ্রেপ্তারির পর থেকেই পাকিস্তানের ভারতীয় মেয়ে এবং ভারতীয় মেয়ের লাহোর ঘুরে দেখা এবং পাকিস্তানে বিলাসবহুল বাসে চড়া ইত্যাদি ক্যাপশন সহ পোস্ট করা সেই ভিডিওগুলি সমাজ মাধ্যমে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং কোনো ভিডিওই জ্যোতি লাহোর রেস্তোরাঁর গল্প করতে করতে খাচ্ছেন, কোনো ভিডিওতে দেখা যাচ্ছে জ্যোতি লাহোরের কোনো রেস্তোরাঁয় বসে রয়েছেন, গল্প করতে করতে খাচ্ছেন এবং কখনো আবার কথা বলছেন যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা তথা পাঞ্জাব প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মরিয়ম শরীফের সঙ্গেও কথা বলছেন। ফলে তার যে কানেকশান, তার যে ইন্টারলিঙ্ক সেটা যে খুব বড়সড় সেটার থেকে বোঝা যায়। সেসব ছবি ভিডিও নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে এবং জ্যোতির যে ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিও ঘেঁটে দেখা যাচ্ছে যে মাস দুয়েক আগে অর্থাৎ পাহেলগাঁও যে জঙ্গি হামলা 26 জনের মৃত্যুর ঘটনার কিছুদিন আগেই পাকিস্তান গিয়েছিলেন জ্যোতি, অর্থাৎ পাহেলগাঁও যে ঘটনা 26 জনের মৃত্যুর ঘটনার কিছুদিন আগেই পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি, তার কিন্তু পাকিস্তান যাত্রার যোগ পাওয়া যাচ্ছে। পাকিস্তানের খাবার এবং ভারত পাকিস্তানের সংস্কৃতির তুলনা করে একাধিক ভিডিও বানিয়েছেন এই ইউটিউবার, সেগুলো তার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। সেই সব নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এবার বিষয় হচ্ছে যে এই গুপ্তচর বৃত্তিকে কেন্দ্র করে পাক হাইকমিশনার এবং প্রার্থী বাছাই থেকে মগজদোলায় কীভাবে চলতো, অর্থাৎ পাকিস্তান হাইকমিশনের ভিসা অফিসারের মুখোশে হাইকমিশনে আইএসআই আধিকারিক পাঠাতো পাকিস্তান বলছে রিপোর্ট, এবং গুপ্তচর বৃত্তিকে কেন্দ্র করে তার আইএসআই এজেন্ট কেন্দ্র হলো পাকিস্তান হাইকমিশন এবং গোয়েন্দা রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে ভিসা অফিসার হিসেবে পাকিস্তানে আসতে আইএসআই আধিকারিকদেরকে নিয়োগ করে দিল্লিতে তাদেরই হাইকমিশনে পাঠাতো পাকিস্তান। এটাই এখন কিন্তু উঠে আসছে। তাহলে যে বিষয়টা বলছিলাম যে দিল্লিতে যে পাকিস্তানের হাইকমিশন রয়েছে অর্থাৎ হাইকমিশনারের যে অফিস রয়েছে সেখানে পাকিস্তানের আইএসআই যে আধিকারিকরা তারা দিল্লিতে এখানে এসে থাকতো এবং তারা বিভিন্ন সময় আইএসআই এজেন্ট হিসেবে কাজ করছে, তা কিন্তু বিভিন্ন তথ্য এবং তদন্ততে উঠে আসছে। এবং ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যে কদিন আগে যে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, ভারত পাক যুদ্ধের আবহে পাকিস্তানের হাইকমিশনারের কর্মী আহসানুর রহিম ওরফে দানিশকে অবাঞ্ছিত বলে ঘোষণা করে দিল্লি এবং তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে যে প্রায় 24 জন ব্যক্তিকে পাকিস্তানের ভিসার জন্য আবেদন করেছিল দানিশ এবং গোয়েন্দারা জানিয়েছেন যে
দিল্লি পুলিশ এই বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং পরবর্তীকালে 25 জনকে ভিসা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পরবর্তীকালে 25 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিন্তু সেই অর্থে এই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক তথ্য না পাওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ভিসা অফিসার নয়, দানিশ ছিল আইএসআই আধিকারিক, অর্থাৎ এজেন্ট হিসেবে কাজ করছিল। এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দিল্লির পুলিশ জানিয়েছে কোনোভাবেই পাকিস্তান হাই কমিশনের ভিসা অফিসার ছিল না দানিশ, আদবে সে ছিল আইএসআই ইন্সপেক্টর। দানিশ সম্পর্কে যে তথ্য পুলিশ দিয়েছে পরবর্তীকালে তদন্ত করে, তাতে বলতে চাইছে যে এই দানিশ কিন্তু কোনো রকমভাবে আইএসআই কোনো ভিসা অফিসার ছিল না, এ ছিল আইএসআই ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার। জানা গেছে যে সে নিজের এই সমস্ত কার্যকলাপগুলি রিপোর্টিং করত তার ঊর্ধ্বতন আইএসআই অফিসারদের কাছে, এবং যাদের মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে তার হচ্ছে শোয়েব। এই দেশে থেকে দানিশ আইএসআইয়ের জন্য এজেন্ট নিয়োগ করত। এর পাশাপাশি ভারতের বিভিন্ন কোম্পানির সিম এবং কার্ড সংগ্রহ করত। এটাই তার কাজ ছিল বলে প্রাথমিক গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে। এবং গোয়েন্দারা জানিয়েছেন দানিশের পাসপোর্ট ইস্যু করা হয়েছিল ইসলামাবাদ থেকে। সে ভারতের ভিসা পায় 2022 সালের 21শে জানুয়ারি, যা তথ্য দেখতে পাচ্ছি আমরা। এবং তথ্য বলছে আইএসআইয়ের এজেন্ট দানিশের বাড়ি পাকিস্তানের নরওয়ালে, এবং বর্তমানে এই স্থানে পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত বলেও জানা যাচ্ছে। গত 23শে মে দানিশকে অবাঞ্ছিত বলে ঘোষণা করে দিল্লি, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে ভারতের যে নাগরিকদেরকে নিয়ে আইএসআই এজেন্ট হিসাবে নিয়োগ করছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচারের কাজে এই দানিশ যুক্ত ছিল বলে জানা যাচ্ছে। অর্থাৎ দানিশকে নিয়ে বিভিন্ন তথ্য আসে এবং দানিশ নিয়ে তদন্ত শুরু হয়। তারপরে দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে দিল্লি, এবং তারপর দানিশকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাকে দিল্লিতে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এবং বিভিন্ন ইস্যুকে প্রচার করা হচ্ছে, উদ্দেশ্য ছিল এবং জ্যোতিদের মতো এজেন্টদেরকে নিয়োগ করত পাক হাই কমিশনের কাছে আইএসআই আধিকারিকরা। এই দানিশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এবং হরিয়ানার জ্যোতি মালহোত্রা, যে কিনা একজন ট্যুর ট্রাভেলার ভলগার হিসেবে ভিডিও ব্লগার ছিল, অর্থাৎ একজন ট্রাভেল ভলগার অর্থাৎ ভিডিও ব্লগার ছিল। এই ইউটিউবারও পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত বলে জানা গেছে, এবং হরিয়ানা থেকে পুলিশ সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে। এই তথ্য ইতিমধ্যে আমাদের সবাই জানা, এবং তার বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত যেটা আমরা জানাতে চাই আপনাদেরকে, যে পাকিস্তানের যে হাই কমিশনের একটি ইতিহাস রয়েছে, সেই ধরনের কার্যকলাপ করার জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। পাক হাই কমিশনের বিরুদ্ধে নতুন নয়, এটা এমনই বারবার জানা যায়। অর্থাৎ পাকিস্তানের যে হাই কমিশনার আছে সেখানে যে একটা গুপ্তচর বৃত্তির অভিযোগ বরাবরই থাকে, তারই এটা প্রমাণ হচ্ছে আমরা যেটা জানতে পারছি। অর্থাৎ হাই কমিশনকে ব্যবহার করে এদেশে এজেন্ট নিয়োগের কাজ চালিয়ে যায় তারা, অর্থাৎ আইএসআই যারা রয়েছে, এবং দেশের বিভিন্ন প্রান্তে নিয়োগ করা আইএসআই এজেন্ট করা এবং এজেন্টদেরকে পোস্টিং দেওয়া এবং কাদেরকে প্রার্থী হিসেবে বাছাই করা, কিভাবে তাদেরকে কাজ করতে হবে, এই সমস্ত আইএসআই কিভাবে কাজ করবে, কিভাবে মগজ ধোলায়, সেগুলো কিন্তু এই পাকিস্তানের যে এখানে যে আমাদের অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে চলে বলেই খবর রয়েছে। দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগের থেকে জানা যাচ্ছে যে পাকিস্তান ডেস্ক অর্থাৎ পাক গুপ্তচরদের বিষয়ে যে তথ্য জোগাড় করেছে এবং জ্যোতিকে জেরা করে যা উঠে এসেছে তার থেকে পরিষ্কার যে আইএসআইয়ের যে মোডাস অর্থাৎ কার্যকলাপ যে ফাঁস হয়েছে, অর্থাৎ আইএসআই যে কার্যকলাপ ফাঁস হয়েছে তাতে অনেক কিছু জানা যাচ্ছে। যে দানিশের মতো আইএসআই এজেন্টরা এখানে জ্যোতিদের মতো যারা ব্লগার আছে অর্থাৎ ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদেরকে বাছাই করত এবং তাদেরকে টার্গেট করে তাদের কাজগুলো হাসিল করতে বলে জানা যাচ্ছে। এবং প্রতিটি বাছাইয়ে জোর দেওয়া হতো 3টি বিষয়ের উপরে: যাদের টাকার প্রয়োজন, ঘুরতে ভালোবাসে এবং একা থাকে, খোঁজ চলতো এমন ক্যান্ডিডেটদের। এই শর্তগুলো মিলে গেলেই টোপ দেওয়া হতো তাদেরকে। যেমন প্রথমেই পাকিস্তান ঘুরে আসার আমন্ত্রণ দেওয়া হতো, সহজে তাদেরকে ভিসা জোগাড় করে দেওয়া হতো এবং শুরু করে দেওয়া হতো থাকা খাওয়ার সুবন্দোবস্ত এবং রোমান্টিক জীবন অর্থাৎ রঙিন জীবন। এই সমস্ত সব কিছু করে দেওয়াই হচ্ছে আইএসআইদের কাজ ছিল। এবং শুধু তাই নয়, তাদের বলা হতো পরিবারের সদস্যদের সঙ্গে আনতে। এইভাবে ধীরে ধীরে জাল ফেলা হতো এবং
আটকা পড়লে আসল খেলা শুরু হতো। বলা হয় যে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের যখনই তারা আটকা পড়ে যেত তাদেরকে বলা হতো যে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি দরকার, সরবরাহ করতে হবে এবং কি সামরিক ও কেন্দ্রীয় কর্তাদের সঙ্গে যোগসাজশ করে গোপন নথি ও তথ্য হাতাতে হবে, এই সমস্ত কাজে তাদেরকে নিয়োগ করা হতো। এবং আইএসআইয়ের টোপ গিলে নেওয়া জ্যোতি আরও অনেকের কাছে এরকম ফেলা হয়েছিল, এরকম জ্যোতির মতো অনেকেই টোপ দেওয়া হয়েছিল, যারা গেলেনি তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যারা গিলেছে তাদেরকে কাজে লাগানো হয়েছে। ভিসা অফিসারের মুখোশে আইএসআই অফিসারদের পাঠানো হয় হাই কমিশনের প্রসঙ্গে। আইএসআই এইভাবে পাক কমিশনকে ব্যবহার করত, পাক হাই কমিশনকে এরা ব্যবহার করত এবং এদেশে তাদের এজেন্টদের খোঁজে এবং তাদেরকে বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করত। গোয়েন্দারা জানাচ্ছেন এই সমস্ত পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হতো, পাক সেনা তাদেরকে প্রশিক্ষণ দিত এবং সেনা অফিসারদেরকে বাছাই করা আইএসআই অফিসারদেরকে গুপ্তচর হিসেবে হাই কমিশনে গুলিতে তারা পাঠিয়ে দেয় এবং সেখান থেকে তারা এইভাবে কাজ চালায় বলে বিভিন্ন তথ্যে উঠে আসছে। এবং এখানে তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানায় যে তারা নিজেদের বলে যে ভিসা অফিসার বলে তারা বিভিন্ন জায়গায় পরিচয় দেয় এবং 2020 সালের মে মাসে দিল্লি পুলিশের তদন্তে উঠে আসে যে আরও দুজনের নাম সেখান থেকে জানা যায়, যারা নিজেদেরকে পরিচয় দিয়েছিল যে আমরা ভিসা অফিসার হিসেবে জয়েন করা হয়েছে, কিন্তু ওরা আদবে ছিল আইএসআই এজেন্ট। এই দুজনের নাম হচ্ছে যথাক্রমে হচ্ছে আবিদ হোসেন এবং তাহির খান। এই দুজনকে ভারত থেকে বহিষ্কার করা হয়েছে এর আগেই এবং পাক ষড়যন্ত্র বুঝতে পেরে পাক হাই কমিশনের কর্মী সংখ্যা অনেকটাই কমিয়ে দেয় দিল্লি। শুধু তাই নয়, অর্থাৎ ভিসার জন্য যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানে যেতে আবেদন করে তাদের কাছ থেকে ভারতীয় ফোনের সিম কার্ড এরা সংগ্রহ করত। এগুলো বিভিন্নভাবে তারা কাজে লাগায়। ঠিক এই গুপ্তচর বৃত্তির অভিযোগেই পাকিস্তানের হাই কমিশনের যে আইএসআই এজেন্ট কর্মী সংখ্যা 180 থেকে কমিয়ে 90 করে দেওয়া হয়েছিল। 2021 সালে এরকমই একটি স্ট্রিং অপারেশন চালানো হয়েছিল যেখানে একজন পাকিস্তানি বংশোদ্ভূত ভিসা অফিসার যার মুখোশ খোলা হয়, অর্থাৎ যে স্ট্রিং অপারেশন চালানো হয় তাতে পাকিস্তানি একজন বংশোদ্ভূত ভিসা অফিসারের মুখোশ খোলে, সেটা আমরা দেখতেই পাই এবং দেখা যায় যে হাই কমিশনের এই কর্মী আসলে আইএসআই এজেন্ট। এবং 2016 সালেও সামনে আসে পাক হাই কমিশনের এরকম গুপ্তচর বৃত্তির বিভিন্ন খবর। 2016 সালের একই ঘটনা ঘটে এবং যেখানে দিল্লি পুলিশের তদন্তে উঠে আসে আর এক আইএসআই এজেন্টের কথা। জানা যায় তার নাম ছিল মেহমুদ আক্তার হচ্ছে তার নাম এবং ঘটনাক্রমে সেও ছিল হাই কমিশনেরই কর্মী এবং তাদেরকে প্রথমে পাকিস্তানে যাওয়ার লোভ দেখানো হয়, টাকা পয়সা দেওয়া হয় এবং ওখানে গিয়ে বড় হোটেলে তাদেরকে বিলাসবহুল জীবনের মধ্যে অভ্যস্ত করা হয়, মগজদোলাই দেওয়া হয়, তারপরে পাঠানো হয় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন টাস্ক দেওয়া হয়, এই কাজগুলো তাদের করতে হবে। তো সেইভাবেই আমরা যেটা আলোচনায় ছিলাম যে এত কথা বলার মানে কি, এই কথাগুলোর মানে এইটাই যে এই জ্যোতি মালহোত্রার মতো মেয়েরা যারা ঘুরতে ভালোবাসে, চাকরি গেছে করোনা পিরিয়ডে, তারপরে নতুন করে আবার ব্লগার হিসেবে নিজেদের জীবন শুরু করা, ইউটিউবার হিসেবে কাজ শুরু করা এবং 1 লাখ কিছু বেশি তাদের এই মুহূর্তে সাবস্ক্রাইবার বা দর্শক রয়েছে, তাদের উদ্দেশ্যে ঘুরতে গিয়ে বিভিন্ন যখন ভিডিও বানানো হয় তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন এজেন্টদের কাছে তাদেরকে বিকিয়ে দেওয়ার ফলে পাকিস্তানের বিভিন্ন তথ্য তারা ঘুরতে যাওয়ার আড়ালে তারা শেয়ার করেছে। কখনো এমনকি যেটা বলছিলাম পাহেলগাঁও ঘটনার বেশ 2 মাস আগে যখন সেখানে কেউ যায় না, জ্যোতি গেছিল এবং সেখান থেকে তথ্য শেয়ার করা হয়েছে, কী তথ্য সেগুলো ঘুটিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। বিভিন্ন সময় তারা জ্যোতি কয়েকবার কলকাতা এসছেন, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় যেমন ব্যারাকপুরে বিরিয়ানি খাওয়ার অছিলায় বিভিন্ন আর্মি জায়গায় বিভিন্ন ছবি দিয়ে শেয়ার করেছে, তার ভিডিওতে দেখা যাচ্ছে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে এমনভাবে ভিডিও করেছে যাতে পরিষ্কার হয়ে যায় পাকিস্তান থেকে একদম পরিষ্কার কোন দিকে ট্রেন আসছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে এক্সপ্রেস ট্রেন যায়, কোন দিকে টিকিট কাউন্টার, কোন দিকে দর্শক বেশি, কোন দিকে লোক বেশি যাচ্ছে, কতটা এরিয়া কী, তার টোটাল ডেসক্রিপশন সুন্দরভাবে রয়েছে। ফলে এরকম একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে আইএসআইয়ের কাছে। এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গা, দিল্লির বিভিন্ন জায়গা, এমনকি রাম মন্দির উদ্বোধনের সময় তাকে দেখা যাচ্ছে অযোধ্যাতে, কখনও দেখা যাচ্ছে মুম্বাইয়ে গণেশ পুজোর সময়, সব জায়গায় উপস্থিত হয়ে যাওয়া। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যেটা সমস্যা যে রিপোর্টারদের, আমরা যারা রিপোর্টার হিসেবে কাজ করি তাদের নির্দিষ্ট জায়গা থেকে প্রেস বলে আলাদা লোকেশন করে সেখানে তাদেরকে রাখা হয়, কিন্তু যারা এই ব্লগার বা ইউটিউবার আছে তারা খুব সহজেই একটু কাছাকাছি যেতে পারে এবং সেই অছিলায় তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও
খুব সহজেই তুলতে পারে এবং এদের একটু ইনফ্লুয়েন্সিং যে পাওয়ার সেটা অনেক বেশি হয়, এটা পরিষ্কার। তো এই জ্যোতির মতো মেয়েরা কিন্তু পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছিল, যেটা প্রাথমিক তদন্তে উঠে এসছে। জ্যোতির বাবা জানাচ্ছেন যে এই বিষয়ে তাদের কিছু জানা ছিল না, কিন্তু পরবর্তীকালে এইগুলো আরও তদন্ত হবে। জ্যোতির সঙ্গে আরও কারা কারা টিমের মতো কাজ করে সেই বিষয়গুলো উঠে আসবে। পেহেলগাঁও ঘটনার আগে জ্যোতি যে টোটাল ভিডিও পাঠিয়েছিলেন, ওই এলাকার টোটাল জিওগ্রাফিক্যাল সিনারিও, ডেমোগ্রাফি, সেগুলো কতটা কাজে লেগেছিল পাক এজেন্টদের বা আইএসআই যে এখানে পাকিস্তানের যে এজেন্টরা এখানে সন্ত্রাস চালিয়েছিল বলে প্রাথমিক যে আভাস, সেগুলো দেখা হবে। ফলে এই জ্যোতির মতো মেয়েদের যেমন আইএসআই মগজ ধোলাই করে এই ধরনের কাজ করাচ্ছে, তাতে আমাদের দেশের যে ক্ষতি হচ্ছে সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। সেই ভিডিওগুলো কতটা সর্বনাশ এবং কতটা ক্ষতির বিষয় সেটা আমরা দেখলাম। ফলে এই বিষয়টাই তুলে ধরার, এই যে জ্যোতি একটা নাম এবং জ্যোতি যে কাজটা করেছে সেটা জেতের নিরাপত্তার খাতিরে খুবই বিপজ্জনক। এবং এরকম যারা ইউটিউবার আছে, যারা ট্রাভেলার আছে, যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এইভাবে আর কারা ছড়াচ্ছেন সেই ব্যাপারে সবাই সচেতনতা নেবেন। এবং এই বিষয়ে তদন্ত হচ্ছে, জ্যোতির বিষয়ে আরও বিষয় উঠে আসবে, আমরা প্রত্যেকদিনই নতুন নতুন বিষয় জানতে পারছি। জ্যোতির বাবা এবং তার পরিবার যতই নাবালক সাজার চেষ্টা করুক, বিষয়টা তো সহজ নয়। মেয়ে কী করছে, কোথায় যাচ্ছে আমি জানতামই না, ওর এরকম ইউটিউবার চ্যানেল রয়েছে, এত ওর দর্শক, এত ওকে ভালোবাসে, এগুলো বালখিল্যেরই কথা। তবুও এইগুলো নিয়েও তদন্ত হচ্ছে, যে জ্যোতির বাবার যে বয়ান এবং জ্যোতির যে বক্তব্য সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে। প্রত্যেক মুহূর্তে তদন্তে অনেক তথ্য উঠে আসছে। তো যাই হোক, এই সমস্ত বিষয় আপনাদের তুলে ধরলাম। আগামী দিনে জ্যোতি সম্পর্কে আরও বিষয় যেগুলো উঠে আসবে নিশ্চয়ই আপনাদের শেয়ার করব। সবাই ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেবেন। প্রত্যেক মুহূর্তে আমাদের মেসেজ করবেন, আমাদের যে মেসেজ বক্স আছে, কেমন লাগছে আমাদের খবর, আর কী কী বিষয় আপনারা দেখতে চান, আরও আমাদের সুচিন্তিত মতামত দিয়ে সমৃদ্ধ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সঙ্গে রাখবেন S2S মিডিয়াকে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন বিষয়ের মধ্যে সাথ দেওয়ার। আপনারা ভালোবাসছেন বলেই আমাদের চেষ্টার মাত্রা বাড়ছে, এটুকু বলতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে আর একবার নমস্কার এবং প্রণাম জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।